হ্যাঁ, সবাইকে স্মার্ট ল চেম্বারের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনেক দিন পরে একটা ভিডিও করতে যাচ্ছি, কারণ একটাই, আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসেন, তারা বিভিন্ন প্রশ্ন করেন। প্রশ্নগুলো খুব সহজ, তো ভাবলাম এটা সবার সাথে একটু শেয়ার করলে হয়তো তারাও আয়কর সম্পর্কে একটু জানবেন এবং তাতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, আমি খুব বেসিক 2-3টা প্রশ্ন নিয়ে একটু কথা বলব। অনেক ক্লায়েন্ট আমাদের কাছে আসেন, এসে বলেন যে ভাইয়া, আমি তো ব্যাংকে গিয়েছিলাম, আমি একটা ঋণ নিতে চাই, কিন্তু ব্যাংক থেকে বলল যে আয়কর রিটার্নের প্রমাণপত্র দিতে হবে। এখন এসে কেউ বলেন যে আমি তো ছোট ব্যবসা করি, আমার তো কোনো করযোগ্য আয় নাই, তো আমি কীভাবে রিটার্ন দেব? তখন আমরা বলি যে আসলে রিটার্ন দেওয়ার ক্ষেত্রে করযোগ্য আয় থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নাই। কারণ হচ্ছে যে আয়কর আইন 2023-এর 264 ধারায় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে আপনার যদি করযোগ্য আয় নাও থাকে, তাহলে অন্তত সরকারের 43টি সেবা গ্রহণ করতে হলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং তার প্রমাণপত্রও দিতে হবে। তো আমি একটু শেয়ার করছি 43টার ক্ষেত্রে বিশেষ যেগুলো বাস্তব জীবনে খুবই প্রয়োজন, সেগুলো একটু শেয়ার করছি। যেমন হচ্ছে যে আপনি যদি কোনো ব্যাংকে 20 লক্ষ টাকার অধিক ঋণ নিতে চান, তাহলে আপনাকে কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। তারপরে হচ্ছে ধরেন আপনি যদি 5 লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কিনতে চান, এই ক্ষেত্রেও আপনাকে রিটার্নের প্রমাণপত্র দাখিল করতে হবে। আপনি যদি কোনো ব্যবসায়ী হন, অথবা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা থেকে কোনো ট্রেড লাইসেন্স নিতে চান, তাহলে কিন্তু আপনার রিটার্ন জমা দিতে হবে। এর বাইরে হচ্ছে আপনি যদি কোনো জমি বিক্রি করতে চান, আপনি যদি কোনো ক্রেডিট কার্ড কিনতে চান, নিতে চান, অথবা তার নবায়ন করতে চান, এই ক্ষেত্রেও আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এর বাইরে হচ্ছে আপনি যদি কোনো চিকিৎসক হন, আপনি কোনো দন্ত চিকিৎসক হন, অথবা আপনি যদি অ্যাডভোকেট হন, অথবা কিছু আপনি যদি টিআরপি হন, হ্যাঁ, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন জমা দিতে হবে। এর বাইরে হচ্ছে আপনি যদি কোনো ধরনের ইট উৎপাদন করতে চান, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিটার্নের প্রমাণপত্র দাখিল করতে হবে। তার বাইরে হচ্ছে যে আপনি যদি আপনার সন্তানকে কোনো ইংরেজি মাধ্যমিক স্কুলে ভর্তি করতে চান, এক্ষেত্রে আপনাকে রিটার্নের প্রমাণপত্র লাগবে। আপনি যদি 10 লক্ষ টাকার মেয়াদি আমানত খুলতে চান, সেই ক্ষেত্রেও আপনাকে কিন্তু রিটার্ন দাখিল করতে হবে। আপনি যদি সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ অথবা আপনি যদি উপজেলা পরিষদে নির্বাচন করতে চান, এই ক্ষেত্রেও আপনাকে রিটার্নের প্রমাণপত্র দাখিল করতে হবে। অথবা যারা আমাদের বেসরকারি শিক্ষক আছেন বা এমপিও ভুক্তির মাধ্যমে বেতন পান, তারা যদি 16,000 টাকার অধিক বেতন গ্রহণ করে থাকেন, তাহলেও কিন্তু তাদের রিটার্ন দাখিল করতে, এইরকম আরও অনেক এর বিষয়গুলো আছে। সুতরাং এটা খুব পরিষ্কার যে আপনি যদি করযোগ্য আয় নাও থাকে, আপনারা যদি এই সেবাগুলো নিতে চান, আপনারা যদি প্রয়োজন পড়ে এই ধরনের যে কোনো একটা সেবা, তাহলে কিন্তু আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। এবং এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আইনেই বলা আছে যে আপনার করযোগ্য আয় যদি নাও থাকে, তবু আপনি রিটার্ন দিতে পারবেন। তখন ওনার সাথে প্রশ্নটা করেন যে আচ্ছা ভাইয়া, আমার তো পরবর্তী থেকে আমি এটা বন্ধ করতে পারবো? তখন আমরা বলি যে আসলে বন্ধ করার বিধান আছে, আপনি চাইলে বন্ধ করতে পারবেন। তো আমরা যেটা বলি যে সাধারণত যারা বয়স্ক নাগরিক আছেন, আমাদের সিনিয়র সিটিজেন, তারা অনেক ক্ষেত্রে একটা পর্যায়ে বাধ্য হয়ে, যেমন জমি বিক্রি করতে গেলে অথবা এরকম আরও কিছু সেবা নিতে গেলে তাদের রিটার্ন খুলতে হয়। এই ক্ষেত্রে আমরা বলি যে হ্যাঁ, আপনি যদি কাজ শেষ হয়ে যায়, যদি মনে করেন যে ভবিষ্যতে আর
আসলে কোনো কাজে লাগবে না এই ধরনের রিটার্নের প্রমাণপত্র, তখন আপনি এটা একটা আবেদন করে এটা রিটার্ন স্থগিতের আবেদন করতে পারেন। অথবা আপনি যদি এমন হয় যে মানে আপনার পরপর 3 বছর আপনার কোনো করযোগ্য আয় নাই, এবং ভবিষ্যতেও এই ধরনের করযোগ্য হওয়ার সম্ভাবনা নাই, এই ক্ষেত্রে আপনি আবেদন করে আপনি সেটা স্থগিত করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আসলে আমরা যে সেবার কথা বললাম বর্তমানে, যে আপনার 43টা সেবা বাধ্যতামূলক, আপনার যদি বয়স মধ্য বয়স হয় অথবা কম বয়স হয়, তো ধরেই নেওয়া যায় যে এই সেবাগুলো আপনি এড়াতে পারবেন না, তখন দেখা যাবে যে আপনি বন্ধ করেই বরং বিপদে পড়েছেন। এই ক্ষেত্রে আমরা বলি যে আপনি রিটার্নটা কন্টিনিউ করেন, আপনাকে তো আর ট্যাক্স দিতে হচ্ছে না, আপনি শুধু রিটার্নটা সাবমিট করেন। এর বাইরেও যদি আমরা বন্ধ করতে পারি, যেমন ধরেন যে কারো যদি মৃত্যুজনিত কারণ হয় অথবা কেউ যদি স্থায়ীভাবে বিদেশ চলে যায়, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা আবেদন করে রিটার্নটা মানে রিটার্ন দাখিল যাতে না করতে পারি, এই বিষয়টা কিন্তু আমরা আবেদন করে রাখতে পারি, এবং তারা আমাদেরকে একটা রিসিভ কপি তাদের কাছ থেকে এনে আমরা এটা রেখে দিতে পারি। এটা ভবিষ্যতে হয়তোবা কাজে লাগবে। তো মূল বিষয়টা যেটা হচ্ছে যে আসলে রিটার্ন দাখিল করে যাওয়াই ভালো, এতে ভবিষ্যতে অনেক ঝামেলা এড়ানো যাবে। এর বাইরে হচ্ছে যে অনেকে এসে বলেন যে বিশেষ করে ইদানিং যেটা হচ্ছে, অনেকেই আমাদের যে মা বোনেরা আছেন যারা, তাদের নামে আমরা অনেকেই কিছু সঞ্চয়পত্র কিনে রাখতে চাই। তো তাদের এসে বলেন যে ভাইয়া আমার স্ত্রীর নামে আমি তো 15 লাখ টাকা সঞ্চয়পত্র কিনতে চাই, তো আমার স্ত্রী তো গৃহিণী, কিছু করেন না, তো আমরা এটা কিভাবে রাখবো? তো এটার উত্তর আসলে হচ্ছে যে এটা খুব স্বাভাবিক বিষয় যে আমরা যখন কোনো কারো নামে যখন কোনো স্থায়ী আমানত বা করতে চাই, বা কারো নামে যদি টাকা থাকে, তখন একটা প্রশ্ন আসে যে আসলে তার উৎসটা কী, উৎসটা আমাদের দেখাইতে হয়। তো আমরা যেটা বলি যে আমি যেটা ব্যক্তিগতভাবে বলি যে আসলে 10-15 লাখ, 5 লাখ, 10-15 এই টাকাগুলো আসলে মানে এইগুলা বেশি টাকা না। একজন গৃহিণী যদি কিছু নাও করে, আসলে ওনার টাকার বিভিন্ন সোর্স থাকতে পারে। এগুলো আমরা যখন ক্লায়েন্টের সাথে কথা বলি, তখন আসলে কোনো না কোনো একটা সোর্স বেরিয়ে যায়। আর যদি নাও বেরোয়, তবুও আমরা আসলে এটা আমরা আমাদের মতো করে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা আসলে এটা ম্যানেজ করতে পারি। কারণ হচ্ছে যে আপনি দেখেন যে একজন মানুষ যদি একজন গৃহিণী যদি 10 বছরও যদি আপনার বিবাহিত জীবন হয়, তাহলে তার কাছে বিভিন্ন সোর্স থেকে, হাজব্যান্ডের কাছ থেকে সংসারের বিভিন্ন খরচপাতি আসে বা বিভিন্ন সময় টুকটাক গিফট আসে। তো এইগুলো মিলে আসলে 8-10 লাখ টাকা কোনো সঞ্চয়ী মনোভাব সম্পন্ন মহিলা আসলে সেটা করতে পারে, এবং এটা দেখানো যায়। এর বাইরেও যদি একটু বেশি 15-20 লাখ টাকা হয়ে যায়, অনেক ক্ষেত্রে আমরা একটু মিনিমাম 3,000 টাকা ট্যাক্স দিয়ে আমরা ফাইলগুলো করে দিতে পারি, মোটামুটি কোনো সমস্যা হয় না। তো এই জন্য আমরা বলি যে আসলে এগুলো এমন ভয়ের কিছু না, এগুলো হচ্ছে একটা ফাইল আসলে উপস্থাপনার ব্যাপার। 10-15 লাখ টাকা আসলে এটা কোনো ইস্যু না, এগুলা খুব সহজেই আমরা দাখিল করতে পারি, এবং সম্ভাবনা বলতে আসলে সমস্যা তেমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা খুব কম, নাই বললেই চলে। আর চাকরিজীবীর ক্ষেত্রে অনেকেই আছেন যারা এসে বলেন যে আমরা তো অনেক টাকা হয়ে গেছে, আর চাকরিজীবী হলে আসলে আমরা এই 15-20-25 লাখ টাকা এইগুলা যদি 10-12 বছর চাকরি কেউ করে থাকেন, আমরা আসলে এগুলা খুব সহজেই করতে পারি, ভয়ের কিছু নাই। আমি এই কথাগুলো এই কারণে বললাম, ক্লায়েন্টরা অনেক ক্ষেত্রেই এসে বলেন যে আমরা আসলে খুব ভয় পেয়ে যাচ্ছি, অনেকে অনেক কথা বলছে, এই টাকা কোথা থেকে আসলো, কী হলো। তো আমি একটা কথাই বলবো যে আসলে আপনারা যখন একজন আইনজীবীর কাছে যাবেন, ওনার কাছে সমাধানের জন্য যাবেন, ওনাদের অনেক এক্সপিরিয়েন্স থাকে, এই এক্সপিরিয়েন্সগুলো কাজে লাগিয়ে ওনার ফাইলটা উপস্থাপন করেন। সুতরাং আমি বলবো ভয়ের কিছু নেই, আপনারা সকল কাগজপত্র যদি সঠিকভাবে দিতে পারেন, তাহলে বাকি কাজটুকু আমরা করে দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তীতে হয়তো আপনাদের যদি ভালো সাড়া পাই, আপনারা যদি মনে করেন যে কিছু কিছু ক্ষেত্রে উপকৃত হচ্ছেন, তাহলে ভবিষ্যতে হয়তো আরও ভিডিও বানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।